ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো বলেছিলাম, তো সেই ভিডিওটা নিয়েই চলে এসেছি। কিছু কথা অবশ্যই করে সম্পূর্ণটা নিজের বুদ্ধি বিবেচনা বিবেক যতটুকু নাড়া দিয়েছে, যতটুকু বলেছে সের ওপরে ভিডিও করব। না একটা ফালতু কথা এক্সট্রা বলবো, না ফালতু কথা মানে এক্সট্রাও বলবো না, কিছু কমও বলবো না, ঠিক আছে? তো যাই হোক, আমার আগের ভিডিওতে আমি যেটা বলতে চেয়েছি সেটা আমার সমস্ত ভাইরা দিদিভাইরা সেটাকে বুঝতে পেরেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার খুব ভালো লাগে যখন আমি একটা জিনিস বোঝাতে চাইছি ভদ্র ভাষায়, ভালো ওয়েতে গিয়ে, আর সেটাকে কেউ নেগেটিভভাবে না নিয়ে সেটাকে বোঝার চেষ্টা করে। বিশেষ করে আমার যারা প্রতিদিনের আমার এই পরিবারের সদস্য, তারা আমার তখন সত্যি খুব একটা স্যাটিসফাই ফিল হয়। কোথা থেকে বলো তো, যে না ঠিক আছে, চলো যে কথাটা আমি বলেছি তাহলে কোথাও না কোথাও ভুল বলিনি। ভুল বললে তো অবশ্যই তোমরা ধরিয়ে দেবে। তো সেই রকমই ভুল বললে ওয়াইটিতে ধরিয়ে দেওয়াটা কোনো অন্যায় না। সেটা যদি ভালোবাসার মানুষও হয় তাহলেও কোনো অন্যায় নেই, কারণ ভালোবাসার মানুষের ওপরেই তো আমরা জোর করতে পারি না? অবশ্যই পারি। যেমন পম্পাদি আমাকে কমেন্টটা করে বলেছে, বড় দিদি হিসাবে বললাম, 100 বার অধিকার আছে, 100 বার অধিকার আছে, কারণ তোমরা রিম্পাকে ভালোবাসো। সেখান থেকে দাঁড়িয়ে বড় দিদি হিসাবে যদি তোমাদের মনে হয় যে এখানটা ভুল হচ্ছে, কারেক্ট করা দরকার, অবশ্যই করে তোমাদের বলার অধিকার আছে। না হলে এই চ্যানেলটা দাঁড়িয়ে আছে তোমাদের বিশ্বাস, তোমাদের ভরসার ওপরে। আমি শুধু নিমিত্ত মাত্র, যে কিনা এসে একটা বিষয় তুলছি, সেটা নিয়ে নিজের বক্তব্য রাখছি, কিন্তু সেই বক্তব্যটাকে গুরুত্ব দিয়ে সেটাকে হাইলাইট করছো তোমরা, তাকে তুলে ধরছো তোমরা, তাই তোমাদের বলার অনেক অধিকার আছে। তাই যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার দাদার বিষয়টা নিয়ে তোমরা আমাকে সমবেদনা জানিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি ক্যামেরা খুলে কাঁদতে চাইছি না, জানো তো। আমার ভেতরে খালি মনের জোরটুকু রেখে আমি ক্যামেরার সামনে চোখের জলটা ধরে রাখার চেষ্টা করছি, কারণ আমি জানি ওয়াইটিতে চোখের জলের কোনো দাম নেই। আমরা যেটা গতকালকে হারিয়েছি সেটা কোনো কিছু দিয়ে সেটার ভরপাই করা যাবে না, কিন্তু এইটুকু আমি বলতে পারি, ও যে কষ্টটা পাচ্ছিল সেটা থেকে ও মুক্তি পেয়েছে। আমার বাবার সাথে একটু আগেই কথা হলো। যাই হোক, আমি তো একটা, যাদের জলজ্যান্ত ছেলে এইভাবে চলে যায়, তারা তো আর পুরো সান্ত্বনা দিয়ে তো বোঝানো যায় না। যাই হোক, রবিবার দিনকে আমি যাও, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অসংখ্য ধন্যবাদ যে তোমরা দাদার বিষয়টা নিয়ে আমাকে সান্ত্বনা দিয়েছো বা আমাকে শক্ত হতে বলেছো। শক্তই হয়ে আছে, তবুও ছোট্টবেলা থেকে এক জায়গায় বড় হয়েছি, তো ওইখানটা মেনে নিতে একটু কষ্ট হচ্ছে, আর কিছু না। যাই হোক, যেখানে থাকুক ও ভালো থাকুক, ভগবানের কাছে এটাই কামনা করি, প্রার্থনা করি। খুব ঠাকুর ভক্ত ছিল, জানো তো, ভীষণ ঠাকুর ভক্ত ছিল, সারাক্ষণ ঠাকুর নিয়ে পড়ে থাকতো। যাক, ঠিক আছে, ওর কথা বলে ওকেও কষ্ট দেবো না, আমাদের কষ্টটাও দেখাবো না বারবার। যাক, যেটা বলছিলাম সেটা হচ্ছে সেটা হচ্ছে সন্দীপের ভিডিও। আমি থাম্বনেলে যেটা দিয়েছি সেটা হচ্ছে কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না। সন্দীপ আজকে যে ভিডিওটা করেছে সেই ভিডিওটার মধ্যে ওভার কনফিডেন্স কোথাও না কোথাও আমি দেখতে পেলাম। দেখো, এটা দোষ না, এটা আমাদের মানুষ মাত্র। যখন আমরা খুব ভালোবাসা পাওয়া শুরু করি, প্রচুর পরিমাণে সাপোর্ট পাওয়া শুরু করি, কেন পাচ্ছ তুমি সাপোর্টটা? কারণ তুমি সঠিক পথে আছো, তাই তোমাকে সবাই ভালোবাসছে, তোমাকে ভালোবাসা দিচ্ছে। কিন্তু আজকে যে কথাটা তুমি বললে সন্দীপ, সেখানে পুরোপুরি দায়ভারটা তুমি, যারা বলেছে এই কথাটা সেটার ওপর তো চাপানো যাবে না পুরোপুরি, খানিকটা দায়ভার তোমার থাকবে ভাই। কথাটা বুঝবে কেন বলছি, যারা দেখবে তারাও একটু বোঝার চেষ্টা করো।
সন্দীপের বিয়েটা নিয়ে যে বা যারা এত সুন্দরভাবে ডেসক্রাইব করেছে যে বিয়ে হয়ে গেছে অলরেডি, এটাও যেমন অন্যায়, তার মানে আমি সেটাও দেখতে হবে যে এই কথাটা উঠে এলো কোথা থেকে। সন্দীপ প্রশ্ন করলো যে এই কথাটা এলো কোথা থেকে, সেখান থেকে জানতে হবে। যদি আমি এমন কিছু দেখিয়ে থাকি, এমন কিছু করে থাকি, তাহলে তো আমাকে দায়ভার নিতে হবে 100 ভার। তুমি এরকম কিছু করেছো, এরকম কিছু দেখিয়েছো, যার জন্য দায়ভারটা এইটুকু হলেও সন্দীপ তোমাকে নিতে হবে। কারণ আমাদের কৃষু একজনকে মাম্মাম ডাকছে, সেই মাম্মাম সাড়া দিচ্ছে, হ্যাঁ বলো। ঠাম্মিকে মাম্মাম ডাকে না, আমরা জানি। আচ্ছা, সেখানে দাঁড়িয়ে আমরা একটা নারী সত্তার অবয়বকে আমরা বুঝতে পারছি যে তোমার সঙ্গে আছে। আজকে গামলা যে ভুলটা করেছে, দিনের পর দিন ভিউয়ার্সদের সামনে যে মিথ্যে কথা বলেছে, সেটা আমরা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছি দর্শকদের। কিন্তু তুমি মিথ্যে কথা বলোনি, তুমি আড়াল করে রেখেছো, কিন্তু সে তোমার সঙ্গেই আছে। আমরা সবাই বুঝতে পারছি, সবাই বুঝতে পারছি। দেখো, দেখে যদি চোখে এরকম করে আগ দিয়ে বলি যে যেহেতু তোমাকে আমি সাপোর্ট করি তাই আমি এই কথাটা তুলতে পারবো না, এটা অন্যায় হবে। তাহলে আমি বায়াসড হয়ে গেলাম। আমাকে থাকতে হবে নিরপেক্ষ, যেখানে আমি আমার ভালোবাসার মানুষটাকেও একটুকু হলেও তার ভুল করতে দেখলে তাকে আমি বলতে পারি যে হ্যাঁ, এটা একটুখানি হলেও তোমার দায়ভার। কারণ আজকে আমরা কারুর হাতে কেউ ভাত বাড়ছে, সেই হাতটা দেখতে পাচ্ছি, কেউ তোমাদের সঙ্গে গেছে তাকে দেখতে পাচ্ছি, কৃষু কাউকে মাম্মাম ডাকছে সেটা আমরা বুঝতে পারছি। হ্যাঁ, তো এই যে জিনিসগুলো দর্শক দেখেছে না, অন্য কোথাও থেকে না, তোমার ভিডিওতেই দেখেছে। হ্যাঁ, সেই মেয়েটিকে তুমি সামনে আনোনি, এটাও ঠিক, কিন্তু সেই মেয়েটিকে ইম্যাজিন করে 1000% শিলমোহর বসিয়ে এক একজন ছবি ছেড়ে দিচ্ছে। হাফ অর্ধেক। আমাকে পম্পাদি ভাই জিজ্ঞাসা করলো, তুমি যে ইনস্টাতে গিয়ে দেখলে, তুমি কি করে জানলে ওটা সন্দীপ বলেছে? না না, আমি তো সন্দীপের ওপর দায়ভার এটার চাপাচ্ছি না যে সন্দীপ দেখিয়েছে, সন্দীপ তো কাউকে দেখায়নি। কিন্তু সন্দীপের বিহাফে এই যে আমাদের সোনাদীপ ভাই বলো, মন্দিরার, এরা একটা ক্রিয়েট করে দিয়েছে। কেউ বলছে এম সাহা, এরকম একটা ক্যারেক্টার ক্রিয়েট করে দিচ্ছে যে স্টিল অ্যাভেলেবেল। আজকে সন্দীপ কি বলল যে কোনো সোশ্যাল মিডিয়াতে সে নেই, তার মানে এই মেয়েগুলো সব ফেক, এরা কেউই না। যাদেরকে নিয়ে এরকম কথা বলা হচ্ছে তারা কেউ না। তার মানে মিথ্যা কথা বলছে এরা, এক্সট্রা বানিয়ে বলছে, তাই তো? এক্সট্রা বানিয়ে বলছে। এবার এদের যেমন যদি 100%-এর মধ্যে 90% যদি দোষ এইসব ক্রিয়েটারদের হয় যারা কিনা বিয়ের বিষয়টাকে এরকমভাবে ডিক্লেয়ার করেছে, সেরকম 10% ভুল তোমারও আছে। তুমি সেই সুযোগটা করে দিয়েছো। তুমি যদি মনেই করতে তাকে আমি কোনো রকমভাবে দেখাবো না, তাহলে সেই জায়গাটা তোমাকে খেয়াল করতে হতো। তুমি নিজেও শুনেছো যে কৃষাণু কাউকে মাম্মাম ডাকছে, তবুও তুমি সেই জায়গা কাট করো না, সবাই আমরা দেখেছি। সেখান থেকে দাঁড়িয়ে আমি চুপ করে যাব, আমি তোমাকে ভালোবাসি, ভাই হিসাবে দেখি, ভাইয়ের ঘর সুস্থভাবে আবার সে শুরু করুক, সংসার শুরু করুক, সেটা আমরা চুপ করে যাব, কিন্তু অন্য লোক চুপ করবে না। আগল বাগল থেকে দুনিয়ার রাজ্যের মেয়েদের ক্যারেক্টার তুলে নিয়ে এসে তাদেরকে এখানে প্রেজেন্ট করে 1000% শিওরিটি দিচ্ছে, গ্যারেন্টি দিচ্ছে, যেন মনে হচ্ছে মেয়েটা গিয়ে খোদ তার সাথে গিয়ে আলাপ করেছে, তাই না? তো এইটা তুমি যখন বললে যে আমি কোর্টে টেনে নিয়ে যাব, কাদের টেনে নিয়ে যাবে? তার মধ্যে মেন এই দেবশ্রীর টুকিটাকি দেবশ্রীদি রয়েছে। সেও যেমন বলেছে, সেও একটা মানে কি ভেবে জানি না, উনিও একটা এরকম মন্তব্য উনি পাস করে দিয়েছেন যে হ্যাঁ এরকম বিয়ে হয়ে গেছে। কিন্তু উল্টো দিকে আবার সেই মেয়েটাকে তোমার রক্ষিতা বলা হচ্ছে। তা একটা কথা বলো সন্দীপ, এই রক্ষিতার শব্দটা শুনতে কানে বাজছে নাকি বিয়ে করে ফেলেছো এটা শুনলে কানে বাজছে? যদিও বা আমরা জানি ডিভোর্সের আগে এইভাবে বিয়ে হয় না। তার থেকেও বড় কথা জানি যে এই যে ছেলেটির পাশে আমরা দাঁড়িয়েছি, এর মা বাবার যে শিক্ষা সেই অনুযায়ী এ কোনোদিনও এই কাজ করবে না। অ্যাটলিস্ট এইটুকু তো সহবত ওর মধ্যে আছেই আছে, কারণ ওর মা বাবার শিক্ষায়ও শিক্ষিত হয়েছে। আর যার মা বাবা এত ভালো, আমাদের শিলাদেবী হোক বা আমাদের মেসোমশাই হোক, কথাটা কি ভুল বলছি? না, এইটুকু কনফিডেন্স সন্দীপের ওপর আমাদের আছে। কিন্তু যখন বলছে যে একটা মেয়ে যাকে আমরা এখনও চোখে দেখিনি তাকে রক্ষিতা বানিয়ে দিচ্ছে, এটা তো নেওয়া যায় না সন্দীপ,
এটা নেওয়া যায় না। কেন শুনবো বলো তো, কেন শুনবো? দেবশ্রীদির অন্যায় হয়েছে, এটা ঠিক, এই বিয়ের কথাটা বলা ঠিক হয়নি, কিন্তু যারা রক্ষিতা বলছে তুমি ভাবো তো, সেটা বেশি দৃষ্টিকটুতে লাগছে যে রক্ষিতা বলছে দেবশ্রীদি সেই জায়গায় বিয়ে বলে দিয়েছে, বিয়ে করেছে। তারপরে তোমরা তারাপীঠ ঘুরতে গেছো, সেখানে এসে আবার তুমি সিঁদুর নিয়ে কিছু কথা বলেছো, সব মিলিয়ে মিশিয়ে বিষয়টা পুরো ঘেটে গেছে, আর কিছু হয়নি। এটাকে সামলে নাও, এখনই আগলে নাও, তাহলে আমার মনে হয় ওই বিখারনে সে পেহলে সামাল লো, এরকম একটা কথা। এইটুকুই সন্দীপকে বলার ছিল। এইবার চলে আসি দেবশ্রীদি আর দীপ্তিদির বিষয়। আমি বুঝতে পারছি না তোমাদের কি হচ্ছে, আমি বুঝতেই পারছি না তোমাদের কি হচ্ছে, কি নিয়ে তোমরা করছো। মাঝখানে আমি ঢুকেছি, মাঝখানে আমি ঢুকেছি দেবশ্রীদির ওই বলা বিয়ের বিষয়টার ওপর ভিত্তি করে দীপ্তিদি একটা ভিডিও করেছে যে কেন তুমি এই কথা বললে, তার সাথে সাথে এই কথাটাও বলে দিয়েছে যে ওদের বাড়িতে, সন্দীপদের বাড়িতে এদের মতন মানুষকে ঢুকতে দেওয়া উচিত না। মেবি এই কথাটা হয়তো তার কোথাও খারাপ লেগেছে, সেইটা তুলে দিয়েছি। কিন্তু হ্যাঁ, ভালোবাসার মানুষ আমার দুজনেই আমার ভালোবাসার মানুষ। দীপ্তিদি তো অবশ্যই, দেবশ্রীদি। দেখো, আজকে যদি কেউ আমার হয়ে ভিডিও না নামায়, ধরো আমাকে কেউ নোংরা কথা বলছে, ভিডিও নামায় না, তার মানেই কি সে আমাকে ভালোবাসে না, বা সে আমাকে অপছন্দ করে? ভালোবাসায় যাচ্ছি না, অপছন্দ করে। দীপ্তিদি তো আজকে ক্লিয়ার করেই দিল যে ভালোবাসার কোনো সম্পর্ক নেই, মেনে নিলাম ওয়াইটিতে কোনো ভালোবাসার সম্পর্ক নেই। কিন্তু মানুষ যেমন দীপ্তিদিও সবাইকে চিনেছে, সেরকম প্রত্যেককে চিনেছে যে সবাই ভালো। কিন্তু হ্যাঁ, আমার যেখানে আছে সেখানে আমার পছন্দের মানুষের তালিকায় এই দুটো মানুষই পড়ে, এই দুটো মানুষও পড়ে, তাদেরকে আমি আলাদা করতে পারি না। আমি একজনকে বলতে গিয়ে আরেকজনকে ছোট করব, আরেকজনকে ছোট করতে গিয়ে আরেকজনকে ছোট করব। আজকে আমার 49 নিয়ে দেবশ্রীদি কিছু বলেনি, তার জন্য তাকে আমি ধিক্কার জানাবো? পারলাম না। কিন্তু আবার সেই রকমই আমার খুব খারাপ পরিস্থিতিতেও এই দীপ্তিদি কিন্তু আমার সঙ্গে ছিল, আমার পাশে এসে দাঁড়িয়েছিল, আমাকে মেন্টালি প্লাস ফিজিক্যালি সাপোর্ট করেছিল। আর এই কথাটা আমি বহুবার বলেছি, এটা আমার অস্বীকার করার জায়গা নেই। হ্যাঁ, যখন দুটো ধমকি মারে আমি চুপ করে ধমকিগুলোও শুনি, কিন্তু দীপ্তিদিকে নাঙ্গা করার মতন কোনো রকম মানসিকতা বা কোনো রকম ইন্টেনশান আমার কোনো দিনই ছিল না। যে ঘটনাটা ওই চ্যানেলে লাইভ হওয়া নিয়ে বলেছিল, আমি আজও বলছি আমার এরকম খারাপ পরিস্থিতি চলছে, আমি ওই খারাপ পরিস্থিতির ওপর দাঁড়িয়ে আজও বলছি যে আমি শুধুমাত্র এটাই বলতে চেয়েছি, চ্যানেল যার হোক, সেটা দীপ্তিদিরই হোক বা আমার হোক, এইখানে আইনের বিষয় এত ইন ডিটেলসে আলোচনা করাটা ঠিক না। কারণ ভবিষ্যতে যদি, মানে আজকের ডেটে দাঁড়িয়ে যে জিনিসটা ঘটছে, মানে এই কেসটা এখনও চলছে, এর কোনো সুরাহা হয়নি, ঠিক আছে? সেইটা না হলে অপোজিটের লোক খিল্লি ওড়াবে, তাই হয়েছে এই থ্রেড। কিন্তু এখানে কিছু সংখ্যক মানুষ আছে, ওই যে আমি বললাম না, আমাদের কিছু ভিউয়ার্সরা আছে যারা ভীষণ পরিমাণে দীপ্তিদিকেও প্রচণ্ড ভালোবাসে, আমাকেও ভালোবাসে, তারা একটা সামঞ্জস্য বজায় চলে। কিন্তু কিছু এরকম পাবলিক আছে যারা কিনা উস্কায়, যে সময় দীপ্তিদির কানের মধ্যেও গিয়েও কিন্তু এইসব ঢোকানো হয়েছিল। আমার ইন্টেনশান তাকে ছোট করা বা তাকে নাঙ্গা করার না। আর যেটা আমি ক্ষমা চেয়েছিলাম, আমার ক্ষমা চাওয়ার একটাই লক্ষ্য ছিল যে আমি বয়সে ছোট, আজকে আমার ভিডিও করাতে বা আমার বলা কোনো কথাতে যদি সেই মানুষটার খারাপ লাগছে, চলো ঠিক আছে, কথা কোথাও না কোথাও একজনকে থামাতে হয় তো, তাই আমি থামিয়ে দিয়েছিলাম। আমার ইন্টেনশান তখনও খারাপ ছিল না তাকে নাঙ্গা করা, কোনো দিনও কল্পনাতেও ভাবিনি। বরঞ্চ আমি নাঙ্গা হয়েছি আমার নিজের লোকের দ্বারা, যারা আমাকে ভালোবাসি বলেছে, আমি তাদের হাতে নাঙ্গা হয়েছি। সেই সময়ও কিন্তু আমার হয়ে কেউ ভিডিও নামায়নি, তা বলে কি আমি তাদেরকে অপছন্দ করছি? কখনো না। আশা করি আমি বোঝাতে পারছি। হ্যাঁ, যে সময় সীমাদিওর আগের মাথায় আমাকে নিয়ে লাইভে অনেক কথা বলেছিল, সেই সময়ও কিন্তু ভিডিও করে কেউ বলেনি। হ্যাঁ, দীপ্তিদি অফ ক্যামেরা খুব কষ্ট পেয়েছিল, আমাকে কাঁদতে দেখে দীপ্তিদি খুব কষ্ট পেয়েছিল। দেখো, এখানে না আমরা ভালোবাসা কতটা অর্জন করছি জানি না, তবু কোথাও না কোথাও একটা কানেকশান, একটা মায়া কোথাও না কোথাও গড়ে গেছে। আরও দুটো কথা আমি বলে দিই, নালে জিনিসটা না মানে থেকে যাবে মনে।
এইবার আসি সন্দীপদের বাড়ি যাওয়া নিয়ে। সন্দীপদের বাড়ি যাওয়া নিয়ে বিষয়টা হচ্ছে, যখন কৃষাণুর জন্মদিনে আমাদেরকে ইনভাইট করা হয়, আমাকেও আর দীপ্তিদিকেও, সেখানে আমি দীপ্তিদিকে একবার জিজ্ঞাসা করেছিলাম, তুমি যাবে? দীপ্তিদি বলল, না যাব না, এখন যাওয়াটা ঠিক হবে না। আমি বললাম ঠিক আছে। আমি কিন্তু কোনো সময় দীপ্তিদিকে ফোর্স করিনি যে আমি যাওয়ার জন্য, আই ডাইং ফর মানে যাওয়ার জন্য আমি কিন্তু একবারের জন্য সেটা প্রেজেন্ট করিনি যে আমি মরে যাচ্ছি ওখানে যাওয়ার জন্য, না, এরকম কোনো সময় ছিল না। আমি জাস্ট ক্যাজুয়ালি জিজ্ঞাসা করেছি, তুমি কি যাবে? বললো না, আমি এখন যাব না, এখন যাব না। এটা আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ছিল, ঠিক আছে পরে কোনো সময় যাবে, পরে কোনো সময় যাবে, এটা আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং। আমরা কেউ মরে যায়নি সন্দীপদের বাড়ি যাওয়ার জন্য। আমি আমার কথা বলছি, আমাকে হাইলাইট করলো তো দীপ্তিদি, সেই হিসেবে বলছি। আমি প্রশ্ন করেছিলাম, কিন্তু আমি মরে যাচ্ছি মানে তুমি চলো না মানে আমার যাওয়ার ভীষণ ইচ্ছা, এইটা আমার মধ্যে ছিল না। এমএসএলদের বাড়ি যাওয়ার সময়ও ছিল না। কারণ যে সময় মেসোমশাইয়ের কাজের জন্য এমএসএলদের বাড়িতে মানে কণিকাদের বাড়িতে যখন আমাদের বলা হয়, আমাকে আর দীপ্তিদিরও কিছু প্রবলেম ছিল, আমারও কিছু অসুবিধা ছিল, যার জন্য আমরা সেই সময় যাইনি। আমরা কিন্তু চাইলে অনায়াসেই যেতে পারতাম। গিয়ে ওখানে আরও অনেক ব্লগাররা এসেছিল, আমাদের গামলা রানীও ছিল, আমাদের মন্দিরা দেবীও ছিল, আমরা কিন্তু সেটা করতে পারতাম, কিন্তু সেই ইন্টেনশন ছিল না। ল্যাকল্যাকানি ভাবটা ছিল না, এটা হচ্ছে গোদা বাংলা ভাষায় বললাম, ল্যাকল্যাকানি হেলহেলানি ভাব ছিল না। পরে একটা দিন দেখে গেছি, কিন্তু হ্যাঁ এটাও সত্যি কথা যে আমি কিন্তু হারগিজ একা যেতে পারতাম না। দীপ্তিদি রাস্তাঘাট সব চেনে, দীপ্তিদির সাথে আমি গেছি। এটা দেখো, আজকে এইসব কথাগুলো বলতে খুব খারাপ লাগে, এটা নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি থেকে আজকে এত বড় একটা করে কোথায় আমাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছে, সেই সব লোককে দেখানো হাসানো, না না, কিসের দ্বন্দ্ব? কতটুকু কথায় দেবশ্রীদির সাথে তো আমার কথাই হয় না দেবশ্রীদির সাথে কোনো রকম মনের কথা আলোচনা করা তো অনেক দূরের কথা। দীপ্তিদির হয়তো কোথাও না কোথাও মনে হতে পারে যে আমি একে হয়তো দেবশ্রীদিকে হয়তো আমি বলেছি, যদি আমার দেবশ্রীদিকে দিয়ে বলানোরই হতো তাহলে আমি এখন কেন বলতাম এত দিন পর যে আমার সাথে বেইমানি করেছে? না, আমার সাথে কেউ বেইমানি করেনি, দীপ্তিদির তো প্রশ্নই আসে না, আর দেবশ্রীদির তো আসেই না, কারণ তার সাথে তো আমার সচরাচর কথাই হয় না। কেউ যদি নিজের মনের রাগে যে তাকে ওরকম এই দেবশ্রীর মতন লোককে বাড়িতে অ্যালাউ করবে না, হয়তো এই কথাটাতে তার কোথাও হয়তো খারাপ লেগেছে, সে যদি দুটো কথা বলে ফেলে, সেটা দায়ভার আমার তো না। আমি তো বলিনি তাকে, আমি তো কখনো বলিনি যে দীপ্তিদি আমার সাথে বেইমানি করেছে। কে কার সাথে বেইমানি করেছে? আর এ তো করেই নি আমার সাথে, ইনি তো করেন, তাহলে আমি কেন এইসব কথা বলবো? বেইমানির কথা কেন বলবো? কিসের জন্য বলবো? কে কাকে ভালোবাসবে, কে কাকে আপন করে নেবে, সেটা সম্পূর্ণ যার ব্যক্তিগত ব্যাপার। সেখানে আমার কোনো লাভ নেই এসব কথা বলে যে আমার সাথে বেইমানি করেছে, বিট্রে করেছে। দেখো, আমি এখানে কাউকে বিশ্বাস করাতে আসিনি, এটা বাস্তব। আমি শুধু বলে দিয়ে জানিয়ে দিয়ে গেলাম। এবার যদি কেউ মনে করে বিশ্বাস করবে, ভালোবাসা ভরসা থেকে করবে, আর যদি মনে করে না করবে না, কি বলবো বলো, কি বলবো? কিন্তু আমি বিশেষ করে না দেবশ্রীদির সাথে কোনো রকম প্ল্যানিং করে দেবশ্রীদিকে বলেছি বলো তুমি আমার নাম নিয়ে বলো, না, এটা তার মনে হয়েছে সে বলেছে, এটা সম্পূর্ণ তার উপর দিয়ে, আমার কিছু না। দীপ্তিদি ঠিকই বলেছে, আমার চরিত্র এরকম, আমাকে লোকে বলে আমার চরিত্র এরকম, সত্যি এরকম। আর দেবশ্রীদি কেন 49 নিয়ে বলেনি, আমি দেবশ্রীদি দীপ্তিদির ভিডিও দেখে যখন আমাকে জিজ্ঞাসা করলো, বললো আমি বিশ্বাসই করিনি তুমি এরকম কাজ করতে পারো, তাই আমি ওই জিনিসটাকে গুরুত্বই দিই। ব্যাস, এনাফ, যথেষ্ট, ঠিক আছে। ভুল, আমরা মানুষ, আমাদের দ্বারাই ভুল হয়। আমি তোমাকে ভুল বলছি মানে আমি নিজে কোনো অংশে দোষী না বা ভুল করতে পারি না, এগুলো বোকা কথা। নিজেদের মধ্যে এইরকম শুধু অশান্তি করে 5 জনকে হাসি আমার মনে হয় না কোনো লাভ আছে। এর থেকে ভালো একজন থেমে যাবে, অটোমেটিক্যালি আরেকজন থেমে যাবে। আর আমার তো এখানে লেনাদেনাই নেই, তবুও আমি মাঝখানে ঢুকে পড়েছি। আমার কারোর সাথে কোনো রকম লেনাদেনা নেই, আমি আমার মতন আছি।
আজকে যখন দীপ্তিদির ফোন পেয়েছি, আমি খুব মরিয়া হয়েছিলাম, তো আমি ভাবলাম দীপ্তিদি হয়তো দাদার কথা জিজ্ঞাসা করার জন্য আমাকে ফোন করেছে, কিন্তু ঝড়ের বেগে কথা বলে সে ফোন কেটে বেরিয়ে গেল। যাই হোক, ঠিক আছে, দীপ্তিদির যখন মাথায় রাগ ওঠে তখন এরকমই করে, সেটা কথা না। আমি সেই ভালোবাসা, সেই সম্মান, ভালোবাসা ছেড়ে দাও, সম্মানের জায়গাটা সেটাই রেখেছি, যাতে সে দুটো কথা আমাকে বলতে পারে। বলেছে, ঠিক আছে, বাট হ্যাঁ, এইটাতে আমার কিছু হাত ছিল না, বা আমি কারোর কাছে গিয়ে তার নামে বলিনি যে সে আমার সাথে বেইমানি করেছে বা বিট্রে করেছে, নেবার কোনো সময় না। যাই হোক, এইটুকুই বলার। নিজেদের মধ্যে মারামারি খাবলাখাবলি বন্ধ করলে আমার মনে হয় এটা বেটার হয়। চলো, সবাই খুব ভালো থেকো।